আজ সরস্বতী পুজো, লোকে বলেন বিদ্যাং দেহি। আমিও আজ আপনাদের একটি বিদ্যার কথা বলতে চাই। একটা মাপকাঠি আমি আজকে আপনাদের শেখাবো, কারণ এই মাপকাঠির কথা সম্প্রতি সামনে এসেছে। আপনার পাশে যদি কোনো মহিলা থাকেন, আপনার মা, আপনার মেয়ে, আপনার দিদি, বোন, স্ত্রী কেউ যদি থাকে, প্রেমিকাও যদি থাকে, তার গায়ের রংটা দেখুন। আর আপনি নিজে যদি মহিলা হন তাহলে নিজের গায়ের রংটা দেখুন, আর তারপর সেই গায়ের রঙের ওপর ভিত্তি করে একটু হিসেব করুন যে আপনি যদি ধর্ষণ বা শ্লীলতাহানির অভিযোগ করেন তাহলে সেই অভিযোগকে আদৌ সিরিয়াসলি নেওয়া হবে কিনা, সেটা কনসিডার করা হবে কিনা। কারণ এই গায়ের রঙের উপর ভিত্তি করে এই শ্লীলতাহানি বা ধর্ষণের অভিযোগের একটা সম্পর্ক যে রয়েছে, সেই মাপকাঠির কথা সম্প্রতি সামনে রেখেছেন তৃণমূল কংগ্রেসের একজন নেতা বিধায়ক নারায়ণ গোস্বামী। তিনি বলছেন যে আদিবাসী বা তপশিলি মহিলাদের দৈহিক গঠন আর গায়ের রং দেখেই কিন্তু বোঝা যায়। দেখুন, ফর্সা বা শ্যামবর্ণ হলে মহিলারা, সেটা তো দেখেই বোঝা যায়, কিন্তু ক্যামেরার সামনে সন্দেশখালীর যেসব মহিলারা এসে অভিযোগ জানাচ্ছেন তারা তো সব ধবধবে ফর্সা, তাহলে তারা আদিবাসী কোথায়? আমরা নিজেরাও দলের তরফ থেকে তদন্ত শুরু করেছি, দরকার হলে এই তথ্য আমরা পুলিশকে দেব। ইতিমধ্যে বেশ কিছু তথ্য আমাদের হাতে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে যাদেরকে সামনে রেখে এই সমস্ত অভিযোগ করানো হচ্ছে তারা কেউ সিপিএম এর মহিলা কমিটির সদস্য, কেউ আইসিডিএস কর্মী, কেউ আশা কর্মী। তাদের সামনে রেখে এরকম একটা নাটক তৈরি করা হচ্ছে। আর সোশ্যাল মিডিয়ায় যে বাচ্চাটাকে আপনারা দেখতে পাচ্ছেন তাকে তো স্ক্রিপ্ট পড়িয়ে মুখস্থ করা হয়েছে, বুঝলেন? আচ্ছা, আপনার স্ত্রীর গায়ের রংটা কি বা আপনার মায়ের গায়ের রং কি? আজ নারায়ণ বাবু যে গায়ের রঙের সঙ্গে ধর্ষণ বা শ্লীলতাহানির অভিযোগের মাপকাঠি তুলে এনেছেন, তার উপর ভিত্তি করে তো বলতে হয় যে আমি তাহলে ভীষণই ভাগ্যবতী, যেহেতু আমার গায়ের চামড়ার রংটা কালো, তাই আমি যদি আজ ধর্ষণ বা শ্লীলতাহানির অভিযোগ করি সেটাকে কনসিডার করা হবে, অন্তত একটু সিরিয়াসলি দেখা হবে। কিন্তু গায়ের রং যে মুহূর্তে বদলে যাবে, ধবধবে ফর্সা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে খেলা ঘুরে যাবে। কারণ তখন তো আর এটা বিশ্বাস করা যাবে না যে তার ধর্ষণ বা শ্লীলতাহানি হতে পারে। সন্দেশখালীতে যারা অভিযোগ করছেন তারা ধবধবে ফর্সা, অতএব কি করে এটা বলা যেতে পারে যে তাদের শ্লীলতাহানি হয়েছে? আরে মশাই, সবাই মিথ্যে কথা বলছে, সবটাই নাটক। ধবধবে ফর্সা হলেই আপনার জীবনের সমস্ত অভিযোগ বদলে যাবে নাটকে বা স্ক্রিপ্টে, বুঝতে পারছেন? সবাই মিথ্যে কথা বলছে, শুধু সত্যি কে বলছে? সত্যি বলছে শাসক দল। আর নারায়ণ বাবু গোটা বিষয়টাই তো বুঝতে পেরে গেছেন, তিনি তো ভেতরে ঢুকেছেন, বিস্তারিত বিষয়টা দেখেছেন এবং তিনি সত্যিটা বুঝে গেছেন, তিনি সামনে রেখে দিয়েছেন। কেন? তার কারণ সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে তিনি তো গতকাল সন্দেশখালীতে গিয়েছিলেন মহিলাদের নির্যাতন, মহিলাদের অভিযোগের কথা শোনার জন্য। প্রাথমিকভাবে আপনি প্রশ্ন করতে পারেন, দুজন পুরুষ নেতা ড্যাং ড্যাং করে চলে গেলেন গ্রামের মহিলাদের এই নির্যাতনের অভিযোগ শুনতে। সেখানে গ্রামের মহিলারা এগিয়ে এসে তাদেরকে বলবেন তাদের নির্যাতনের কথা। সেখানে দাঁড়িয়ে এটাও বলতে হয় যে তৃণমূল কংগ্রেসের মধ্যে মহিলা নেতৃত্ব অভাব নেই। যে জায়গার ঘটনা, সেখানকার সাংসদ নিজে একজন মহিলা, নুসরাত জাহান। আমাদের রাজ্যের যিনি নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, তিনি নিজেও একজন মহিলা, শশী পাঁজা। তারই সঙ্গে আদিবাসী মহিলা মন্ত্রীও রয়েছেন বীরবাহা হাঁসদা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা। তাহলে সেক্ষেত্রে দুজন পুরুষ নেতাকে পাঠানো হলো কেন এই মহিলা নির্যাতন, মহিলাদের অভিযোগের কথা শোনার জন্য? গ্রামের মহিলারা তাদের সম্ভ্রম লুণ্ঠনের কথা, সেই অভিযোগ দুজন পুরুষকে জানাতে সত্যিই কি স্বচ্ছন্দ বোধ করবেন? তারা জানাবেন? একদিকে নারায়ণ গোস্বামী যখন এই গায়ের রঙের সঙ্গে শ্লীলতাহানির অভিযোগের একটা সুন্দর মাপকাঠি তৈরি করছেন, আরেকদিকে কিন্তু সেচমন্ত্রী পার্থ ভৌমিক বাকি বিষয়গুলো দেখে নিয়েছেন, কারণ তিনিও গিয়েছিলেন অবশ্যই সন্দেশখালীতে কি কি হয়েছে না হয়েছে জানার জন্য, এবং তিনি দেখে বেরিয়ে বলছেন আরে কিচ্ছু হয়নি, সবটা মিথ্যে কথা, সমস্ত মিথ্যে ঘটনা, শ্লীলতাহানি বা ধর্ষণের ঘটনা তো হয়ইনি, একেবারেই হয়নি, কোনো মতেই নয়। দেখুন, এটা কোনো ব্যাপারই নয়। আপনি যত ভিডিও টিডিও দেখেছেন যেখানে দেখছেন যে মা বোনেরা এগিয়ে এসে অভিযোগ করছেন, সে সব আপনি ভুলে যান, কারণ পার্থ ভৌমিক বলছেন যে এসব কোনো ঘটনা ঘটেনি, এগুলোর সমস্ত মিথ্যে কথা। তিনি যেটা বলছেন সেটা হচ্ছে একজন মা বোনও এগিয়ে এসে এই শ্লীলতাহানির অভিযোগ করেননি। আচ্ছা, শ্লীলতাহানি হয়নি, তাহলে হয়েছেটা কি? পার্থ ভৌমিকের কথা অনুযায়ী কিছু অভাব অভিযোগ রয়েছে, জমি দখলের কথাও কিন্তু নেই এখানে, জমি দখলও হয়নি। যেটা হয়েছে সেটা হলো কিছু অভাব অভিযোগ রয়েছে, ঠকানোর কিছু অভিযোগ উঠে এসেছে, লিজের টাকা পয়সা দেওয়া হয়নি, সেই সমস্ত টাকা পয়সা দেওয়ানোর ব্যবস্থা করবে তৃণমূল কংগ্রেস। তা কোনো একজন ব্যক্তি বা দুজন বা তিনজন ব্যক্তি তারা ঠকিয়েছে, টাকা পয়সা দেয়নি, সেটা দেওয়ার ব্যবস্থা তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসেবে কেন করবে? কারণ তারা মহান, তারা মহৎ, তাই জন্য তারা এই ব্যবস্থাটা করবেন। তৃণমূল কংগ্রেস এই টাকা পয়সা মেটানোর ব্যবস্থা করবে, এছাড়া আর কোনো সমস্যা হয়নি। শাসক দলের তরফ থেকে তাহলে যে কথা বারবার সামনে রাখা হচ্ছে সেটা হলো কিচ্ছু হয়নি। কি সুন্দর খাপে খাপে বসে যাচ্ছে না আমাদের রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়, যে কথাটা বলেছিলেন, যেটা আপনাদের আগের পর্বেই শুনিয়েছিলাম, তার সঙ্গে কি সুন্দর মিলে যাচ্ছে শাসক দলের কথা। লীনা গঙ্গোপাধ্যায়ও বলেছিলেন যে কোনো শ্লীলতাহানির অভিযোগ কিন্তু আমরা পাইনি। তিনি গিয়েছিলেন সন্দেশখালীতে মহিলাদের সঙ্গে কথা বলতে এবং তিনি বলেন যে আমরা এখানে আসার আগে শ্লীলতাহানির অভিযোগের কথা শুনেছিলাম, তবে এখানে এসে এমন কাউকে পাইনি যিনি ধর্ষণ বা শ্লীলতাহানির অভিযোগ করেছেন। হ্যাঁ, কিছু মহিলারা অভিযোগ করেছেন,
রাত বিরেতে তাদের ডেকে পাঠানো হতো বাড়ির কাজ বা ব্যক্তিগত কাজ করার জন্য। রাত বিরেতে তাদের ডেকে পাঠানো হতো বাড়ির কাজ বা ব্যক্তিগত কাজ করানোর জন্য। একজন মহিলা যিনি সিরিয়ালের গল্প লিখেছেন এতদিন ধরে, সিরিয়ালের গল্প লিখে লিখে তার পেন হয়ে গেছে, বুদ্ধিজীবী একজন মহিলা, শহুরে মহিলা, তার কাছে এই শ্লীলতাহানির সংজ্ঞাটা হয়তো অনেকটা আলাদা। আমি যদি ধরে নিই কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি এবং আমি যদি ধরে নিই লীনা দেবী যে কথাটা বলছেন সেটাই সম্পূর্ণ সত্যি, রাত বিরেতে মহিলাদের ডেকে পাঠানো হতো বাড়ির কাজ, ব্যক্তিগত কাজের জন্য, তাহলে সেটা মহিলাদের সম্মান নষ্ট করা নয়, তাদের অপমান করা নয়? তাহলে সবাই যখন বলছেন যে কোথাও কিছু হয়নি, তাহলে বরং আমরা শিবু হাজরার কথাটাই বিশ্বাস করিনি। কারণ শিবু হাজরাও তো এখন সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিচ্ছেন, যাকে পুলিশ খুঁজে পাচ্ছে না, আমাদের পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম তাকে খুঁজে বের করেছে এবং তিনি বহাল তবিয়াতে বসে বসে ইন্টারভিউ দিচ্ছেন। তিনি বলছেন যে এই সমস্ত কিছুই তার বিরুদ্ধে চক্রান্ত, কোনো রকম কোনো অপরাধমূলক কাজ তিনি করেননি, সমস্ত বাজে কথা, মিথ্যে কথা। বিজেপির বিকাশ সিংহ এবং সিপিআইএম এর নিরাপদ সর্দার দুজনে মিলে মানুষকে উস্কাচ্ছেন, সিপিএম আর বিজেপি মিলে সবটা তৈরি করেছে, সমস্ত মিথ্যে অভিযোগ। এবং তারই সঙ্গে তিনি বলছেন যে তিনি নাকি একটা সময় যখন বাম আমল ছিল তখন তৃণমূল কংগ্রেস করতেন, তাই তার বাড়ির ওপরে সারাক্ষণ হামলা হতো, তাকে টিকতে দেওয়া হতো না, তার উপর প্রচন্ড অত্যাচার হতো। এদিকে চারিদিক থেকে শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে এই শিবু হাজরা নাকি একটা সময় তার উত্থানটা বাম আমল থেকেই হয়েছে, তারপরে যখন পালাবদল হয়েছে তিনি টুক করে সাইডটা বদলে নিয়েছেন। যাই হোক, মানুষের ত্রাস তিনি নন, এটাই তার বক্তব্য। তা মহিলাদের তিনি রাত বিরেতে পার্টি অফিসে ডেকে পাঠাতেন, এই প্রশ্নও তাকে করা হয়। এর উত্তরে তিনি বলছেন না, একেবারে মিথ্যে কথা, কোনো মহিলাকে তিনি রাত বিরেতে ডাকতেন না, কোনো ব্যক্তিগত কাজের জন্যও ডাকতেন না, কোনো কারণেই ডাকতেন না। কোনো মিটিং মিছিল থাকলে খবর দেওয়া হতো, কাউকে জোর করে কোনো দিন আনা হতো না। এত কিছু শোনার পর যদি আপনি একটু কনফিউশনের মধ্যে পড়ে যান, আচ্ছা তাহলে শিবু হাজরা সত্যি কে, তার উত্তরটাও শিবু হাজরা নিজেই দিয়েছেন। তিনি বলছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকেন, উন্নয়ন করেন, আমি তার একজন সৈনিক। আমি সন্দেশখালী ব্লক 2 তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট। আমরা সারাক্ষণ সর্বদা এই কাজেই ব্যস্ত থাকি যে কিভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায় এবং কিভাবে নারীদের সুরক্ষা নিশ্চিত করা যায়। ভাবুন তো, এইরকম ভালো একজন মানুষ, এত ব্যস্ত একজন মানুষ, কিন্তু তিনি কি করে পলাতক হয়ে গেলেন, এই প্রশ্নের উত্তরটাই শুধু বোঝা যাচ্ছে না। যাই হোক, এই বিষয় নিয়ে যখন সবাই নানান রকম কথা বলছেন, মতামত দিচ্ছেন, এর মধ্যে লর্ড কুণাল ঘোষ কোনো কথা বলবেন না তা তো হতে পারে না। একজন মানুষ যিনি মুখ খুললেই সবাই টিটকিরি দিতে শুরু করেন, তিনি যে এই বিষয়টা নিয়ে চুপ করে থাকবেন এমনটা তো হতে পারে না, এমনটা তাকে সাজে না। তো তিনিও মুখ খুলেছেন। তার বক্তব্য, লর্ড কুণাল ঘোষের বক্তব্য, শুধুমাত্র রাজ্য মহিলা কমিশন নয়, জাতীয় মহিলা কমিশনও এমন কাউকে খুঁজে পায়নি যিনি এগিয়ে এসে শ্লীলতাহানির অভিযোগ করেছেন। আচ্ছা, রাজ্য মহিলা কমিশন তো না হয় হাত বাড়ালেই বন্ধু বোঝা গেল, কিন্তু জাতীয় মহিলা কমিশনের মন কি করে তিনি পড়ে ফেললেন এটা অবশ্য বোঝা মুশকিল। যাই হোক, লর্ড কুণাল ঘোষ এর সঙ্গে আরো কথা বলেছেন। তিনি বলছেন যদি সত্যিই এতদিন ধরে এরকম কাণ্ড হয়ে থাকে, মহিলাদের উপর এত অত্যাচার হয়ে থাকে, মহিলারা ভয় পেয়ে চুপ করেছিলেন, এমনটা যদি হয়, বিরোধীরা কি করছিলেন? বিরোধীরা কেন কিছু বলেননি? বিকাশ সিংহ বিজেপির বা সিপিএম এর নিরাপদ সর্দার তারা কেন কিছু বলেননি? যদি মহিলাদের উপর এইরকম অত্যাচার সত্যি হয়ে থাকে তাহলে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে এবং নিচ্ছে। দেখুন, এখনো পর্যন্ত যা জানা গেছে স্থানীয় কিছু মানুষের উপরেই ক্ষোভ রয়েছে, রাজ্য প্রশাসনের উপরে কিন্তু কারুর কোনো ক্ষোভ নেই। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? গায়ের রঙের উপর নির্ভর করছে যে আপনি শ্লীলতাহানির অভিযোগ আদৌ করতে পারবেন কিনা, করলে আপনার সেই অভিযোগকে আদৌ কনসিডারেশনের মধ্যে আনা হবে কিনা। এর আগে আমরা শুনেছি এরকম কোনো ঘটনা ঘটেনি, এটা হতেই পারে না, এগুলো সমস্ত মিথ্যে ঘটনা, সমস্তটাই চক্রান্ত। দুটো পাঞ্চিং ব্যাগ তো রয়েছে শাসক দলের, দুটি রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল, তাদেরকে ঘুষি মেরে বলা হচ্ছে এগুলো সম্পূর্ণ তাদের চক্রান্ত, কোনো সমস্যা হয়নি, সবটাই নাটক আর সবটাই স্ক্রিপ্ট। এইভাবে বলতে বলতে কতদূর এগোনো যায় সেটাই এখন দেখার পালা। সবশেষে এটাই শুধু বলবো যে আপনার প্রিয় নারী আপনার পাশে যেই থাকুন না কেন, আপনার পরিবারের আপনার মা, বউ, স্ত্রী, মেয়ে, দিদি, বোন, প্রেমিকা যেই থাকুক না কেন, অথবা আপনি নিজে যদি মহিলা হন তাহলে আপনি নিজে গায়ের রংটা দেখে রাখুন। কারণ এরপর যদি আপনি কোনোদিন শ্লীলতাহানির অভিযোগ করতে যান তাহলে আপনার গায়ের রংটা কিন্তু মুখ্য ভূমিকা পালন করবে এটা ঠিক করতে যে আদৌ আপনার অভিযোগটা শোনা হবে না হবে না। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়।